21 জুলাই নির্ধারিত সময়ে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ অভিযুক্ত 41 জন। জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। 71 বা 41-এর আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ না হলেও তৈরি হয়েছে রাষ্ট্র মেরামতের সুযোগ, মন্তব্য মির্জা ফখরুলের। অপহরণ করে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ 3 জন গ্রেফতার। মাদকে টাকা জোগাড়ই ছিল মূল উদ্দেশ্য। কানাডাকে গ্রাস করেছে প্রায় 1000 সক্রিয় দাবানল। ভয়াবহতা সামলাতে হিমশিম অবস্থা। বিষাক্ত ধোঁয়া ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটনে। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কার হাতে উঠবে গোল্ডেন বল? সেরা ফুটবলারের পুরস্কার জেতার রেসে আছেন স্পেনের মহাপ্রাচী রদ্রি ও ফুটবল জাদুকর লিওনেল মেসি। LM10-এর 8 গোল ও 4 অ্যাসিস্ট ও 6 ম্যান অব দ্য ম্যাচের বিপরীতে গোল বা অ্যাসিস্টের খাতায় রদ্রির নাম না থাকলেও তার পারফরমেন্সই দাঁড় করিয়ে দিয়েছে গোল্ডেন বল জয়ের রেসে। একদিকে মেসির শেষ বিশ্বকাপ রাঙানোর স্বপ্ন, অন্যদিকে রদ্রির ইতিহাস লেখার জেদ। মেটলাইফের সবুজ গালিচায় আজ ছক ভাঙবেন মেসি, নাকি অদৃশ্য শেকল পরাবেন রদ্রি? বিশ্বকাপ ফাইনাল ট্রফি কার ঘরে যাবে তা ঠিক করবে স্রেফ একটি ফর্মুলায়। লিওনেল মেসিকে আটকাও আর বিশ্বজয় নিশ্চিত করো। স্প্যানিশ থিঙ্ক ট্যাঙ্কের প্রথম ফর্মুলা খুব সিম্পল, লিওর পায়ে বলই পৌঁছাতে দেয়া যাবে না। আর যদি কোনোভাবে বল চলেও যায় তবে তাকে আটকানোর জন্য প্রস্তুত 2 প্রহরী, মার্ক কুকুরেয়া আর এমেরিক লাপোর্তা। তবে কুকুরেয়া লাপোর্তা তো স্রেফ ট্রেইলার। স্পেনের আসল ট্রাম্প কার্ড মাঝমাঠের সেই মহাপ্রাচীর যার নাম রদ্রি। চলতি বিশ্বকাপে গোল বা অ্যাসিস্টের খাতায় হয়তো তার নাম খুব বেশি নেই, কিন্তু ফুটবল বোদ্ধারা জানেন এই স্প্যানিশ মিডফিল্ডার একাই যেন একটা আস্ত দল। টুর্নামেন্টে 794 বার বল টাচ, 655টি নিখুঁত পাস আর বল পায়ে 164 বার উপরে ওঠার দানবীয় পরিসংখ্যানই বলে দিচ্ছে ফাইনালের ভাগ্য বদলে দিতে এই রদ্রি একাই যথেষ্ট। ফাইনাল থার্ডে 187টি ডিফেন্স সেরা পাস আর 22টি নিখুঁত ট্যাকল রদ্রিকে দাঁড় করিয়ে দিয়েছে গোল্ডেন বলের জয়ের রেসে। শিরোপার মঞ্চে স্পেন জয় পেলে সেরা খেলোয়াড়ের তকমাটা তার হাতে উঠতে কোনো বাধাই থাকবে না। কিন্তু সেই রেসের অন্য প্রান্তে কে? স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। যখনই দল খাদের কিনারায় তখনই ত্রাতা হয়ে এসেছেন LM10। গ্রুপ পর্ব কিংবা নকআউট, প্রতিটি ম্যাচেই দলের প্রতি মেসির পারফরমেন্স ছিল টপ নচ। হয় গোল করেছেন, নয়তো গোল করিয়েছেন। 7 ম্যাচে 6 বার ম্যান অব দ্য ম্যাচ, সাথে 8 গোল আর 4 অ্যাসিস্ট। এই অতিমানবীয় পারফরমেন্সে 2022-এর পর আবারও গোল্ডেন বলের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে LM10। ফাইনালের মঞ্চে একদিকে মেসির শেষ বিশ্বকাপ রাঙানোর স্বপ্ন, অন্যদিকে রদ্রির মাঝমাঠের আধিপত্য নিয়ে ইতিহাস লেখার জেদ। রদ্রি কি পারবেন মেসির পায়ে অদৃশ্য শেকল পরাতে, নাকি স্পেনের সব ছক ভেঙে গুড়িয়ে দেবেন মেসি? উত্তর মিলবে মেটলাইফের সবুজ গালিচায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। তৃতীয় স্থান নির্ধারণীতে 10 গোলের খ্যাপাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে জয়ী ইংল্যান্ড। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের জয়ের নায়ক বুকায়ো সাকা। দুদলই শুরুর একাদশের 7টি পরিবর্তন এনে খেলতে নামে প্রথমার্ধে 4 গোল করে ইংল্যান্ড। ম্যাচের 3য় মিনিটে ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। 18 মিনিটে রাইসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সেন্টার ব্যাক কনসা। 37 ও 45 মিনিটে জোড়া গোল করেন সাকা। বিরতির পর 20 মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলে এবং সাথে বারকোলার গোলে ব্যবধান 4-3 করে ফ্রান্স। 87 মিনিটে সাকার পেনাল্টি গোলে 5-3 ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের 6ষ্ঠ মিনিটে ব্যবধান কমান দেমবেলে। শেষ শটে বেলিংহামের দারুণ গোলে 6-4 গোলে জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে, এক আসরের সর্বোচ্চ অ্যাসিস্ট মাইকেল ওলিসের।
2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে অভিযুক্ত করা হয়। এসব কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। আগামী 21 জুলাই নির্ধারিত সময় অনুযায়ী ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হবে। মামলায় আরও আসামি করা হয়েছে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও শাহরিয়ার কবিরকেও। পাশাপাশি তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকেও আসামি করা হয়েছে। এর আগে সকালে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার অগ্রগতি জানতে চায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে যান হেফাজতের শীর্ষ নেতারা সহ 10 থেকে 15 জনের প্রতিনিধি দল। কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করবে। আগামী 21 তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। 71-এর মতো জুলাই আন্দোলনেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তবে এর মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 5 শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের সম্মাননা দিতেই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের এই আয়োজনে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। রাস্তায় গুলি খেয়ে মারা ছাড়া সকল ধরনের সংগ্রাম, সকল ধরনের ত্যাগ আমাদের সাংবাদিক পেশাজীবীদের আছে। অনুষ্ঠানের শুরুতেই নিজেদের ক্ষোভ আর কষ্টের কথা তুলে ধরেন শহীদ সাংবাদিকদের পরিবারগুলো। এরপর 5 শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। কোনো একটা জায়গায় গিয়ে তার বন্ধু যখন বলছিল যে ও আমাদেরকে প্রায় বলতো, আমার যদি কখনো মৃত্যু হয়, কোনো বিপ্লব হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে দিব। সেদিন ওই গাড়িতে 3 জন পুলিশ ছিল, চালক সহ 3 জন ছিল। এটা কি পারতো না ওরা খুঁজে বের করতে? আন্দোলনের সময় বহু সাংবাদিক গুম এবং 5 জন শহীদ হয়েছেন উল্লেখ করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেন, শহীদ সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমগুলোতেই কোনো আলোচনা নেই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71-এর মতো জুলাইয়ের জন আকাঙ্ক্ষাও শতভাগ পূরণ হয়নি, তবে জুলাইয়ের মাধ্যমে ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছে। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় সাংবাদিকদেরও ভূমিকা ছিল উল্লেখ করে সম্পাদকরা বলেন, আর কোনো নিপীড়ক শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সেজন্য জনগণকেই সচেতন থাকতে হবে। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে এমনটা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই দলের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিএনপি সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী।
রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক পরিণত করতে হবে। প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপরও গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার, কৃষি ও রেমিটেন্স খাতকে অগ্রাধিকার এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের উপরও জোর দেন মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিশ্বকাপ সম্প্রচারে মাত্র 4 থেকে 5 কোটি টাকা খরচ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের বিশ্বকাপ সম্প্রচারে করেন 98 কোটি টাকার ক্ষতি এবং বেসরকারি সংস্থাকে 40 কোটি টাকা দেয়া সহ মোট 138 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এ নিয়ে দুদকে ও বিভাগীয় তদন্ত চলছে। ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনাকে বাংলাদেশে এনে ম্যাচ খেলানোর প্রস্তাবটি সরকার বিবেচনা করে দেখতে পারে। সংবাদের শিরোনামে যেরকমটা জানাচ্ছিলাম, কানাডায় এখনো 1000 জায়গায় সক্রিয় দাবানল। পুড়ে গেছে 28,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। ধোঁয়া ছড়িয়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের পর ধোঁয়ায় আচ্ছন্ন ওয়াশিংটনও। বাধাগ্রস্ত বিমান চলাচল। ধোঁয়ায় ঢাকা টরন্টোর আকাশ। টানা কয়েকদিন দেখা যায়নি সূর্যের মুখ। কিছুটা সামনের জিনিসও দেখা যাচ্ছে না খালি চোখে। কানাডার অন্টারিও প্রদেশে গত কয়েকদিনের নিত্যচিত্র এটি। কানাডার ফেডারেল বিভাগ জানিয়েছে, নতুন করে আরও 69টি দাবানলের খবর পাওয়া গেছে। এই নিয়ে দেশটিতে সক্রিয় দাবানলের মোট সংখ্যা 950 ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণে নেই বেশিরভাগ। কানাডার এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সে টরন্টোর বাতাসে দূষণের মান 10 ছাড়িয়ে গেছে। বিষাক্ত বায়ুর কারণে অ্যাজমা ও চুলকানির মতো সমস্যায় ভুগছেন বাসিন্দারা। মাস্ক পরিধান এবং দাবানলের কাছাকাছি এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার। ইতোমধ্যে 1600 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও। সীমানা ছাড়িয়ে ঘন কালো ধোঁয়া পৌঁছেছে দেশটির উত্তরাঞ্চলে। নিউ ইয়র্কের পর ওয়াশিংটন ডিসিও ঢেকে গেছে ধোঁয়ায়। বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক। দুর্গন্ধযুক্ত বাতাসে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। ধোঁয়াচ্ছন্নতার কারণে দুই শহরে বিমান চলাচলেও বাধা তৈরি হচ্ছে। বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট, বিলম্ব হয়েছে 896টি ফ্লাইট। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। বিভিন্ন পেশার আড়ালে অপহরণ করে ভয়াবহ নির্যাতন করে চাঁদা আদায় করত একটি চক্র। এই চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 4 ব্রিফিংয়ে জানায়, চক্রটি দারুস সালাম এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায়। শনিবার রাতে দারুস সালাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে মিরপুর র্যাব 4 কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির কোম্পানি কমান্ডার বলেন, আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। পরে ছেলের সামনেই বাবাকে করা হয় ভয়াবহ নির্যাতন। সহ্য করতে না পেরে বিকাশের মাধ্যমে 50,000 টাকা দিতে বাধ্য হন ভুক্তভোগী। টাকা দেওয়ার পর তাদের ছেড়ে দেয়া হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে অভিযানে নেমে এই চক্রের 3 জনকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজ সহ ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গতকাল আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর দারুস সালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। এই যে গ্রেপ্তারকৃত যে আসামিদের তাদের আমরা সংশ্লিষ্ট যে আমাদের রাজধানীর দারুস সালাম থানা, সেখানে আমরা হস্তান্তর করেছি। মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
মানিকগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। হাইওয়ে পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী আসছিল। সকাল 8টার দিকে বরঙ্গাইল এলাকায় বাসটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারান চালক। 2 সেতুর মাঝে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার হোসেন নামে একজন। আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে প্রাণ গেছে 1 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।